আমাদের জীবনের এই যাত্রাপথে এমন একটা শব্দ আছে যার অনেকগুলো রূপ আমাদের সামনে আসে। ধর্ম। কখনো এটা বিশ্বাসের শক্তি হয়ে ওঠে, আবার কখনো ঘৃণার দেওয়াল তুলে দেয়। আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেগুলো প্রশ্ন তুলে দেয় যে ধর্ম সত্যি আসলে কি। এই দোলাচল শুধু আমার একার নয়, আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে আমার থেকেও অনেক বেশি আছে। তাহলে আসুন না, আজ আমরা এমন এক যাত্রাপথে চলি যে যাত্রাপথে আমি আপনাদের সঙ্গে পা মেলাবো, আবার আপনাদের সারথি হওয়ার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক সচের সিজন 3 এর স্পেশাল এডিশন, ধর্মের সত্য। নমস্কার। আজ আমার এখানে এসে 2018-র সেই দিনটার কথা মনে পড়ছে, যেদিন আমি ওই সময়ের শেষ সুভাষচন্দ্র শো করেছিলাম। আমরা সবাই, এই দেশ, এই গোটা পৃথিবী, করোনার মতো অতিমারি থেকে শুরু করে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত না জানে কত কি জিনিস দেখেছি, অনুভব করেছি। তাকে বুঝে নিয়ে সবাই আমরা এগিয়েও যাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো জিনিস বুঝে দেখে নিয়ে। কিন্তু আজ আমি যে ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, সেই ব্যক্তি তো অনেক কিছুই অদ্ভুত করে ফেলেছেন। ইনি ওই বিপদের সময় এমন কিছু কাজ করেছেন যা একজন সাধারণ মানুষ করতে পারে না। আর এনাকে দেখে আমার মতো মানুষও ভাবতে শুরু করেছে যে ভক্তি, আরাধনা, পূজা অর্চনা এগুলোই কি আসল ধর্ম, নাকি যা এই মানুষটা করছে, নিজের কর্ম করে চলেছে, সেটাই কর্মই ধর্ম? এই প্রশ্ন মনে এসেছে, আর এসে থাকে, আপনাদের মনেও আসতে পারে, আজও হয়তো আসছে। তো সেই কর্মগুলো কোনগুলো যেগুলো করলে কোনো ব্যক্তিকে আমরা বলবো যে তিনি ধার্মিক? অথবা সে কোন কাজগুলো যেগুলো আমরা করে থাকি যার ফলে কিছু মানুষ আমাকে অধার্মিক বলতে পারে? আর কোনো সময় নষ্ট না করে যে ব্যক্তির কথা আমি বলছিলাম, যিনি হয়তো ধর্মের সঠিক ব্যাখ্যাকে তুলে ধরেছেন, মানে ধর্মের আসল অর্থ উনি সবাইকে দেখিয়েছেন, এমন একজন মানুষকে আমি স্টেজে ডেকে নিতে চাইবো। কিন্তু স্টেজে ডেকে নেওয়ার আগে আমি কিছু ক্লিপ দেখাতে চাই। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার সন্তানের জন্য আমায় কিছু টাকা দিন, যাতে আমার সন্তান সুস্থ হয়ে যায়। আমার নতুন পা লাগাতে সাহায্য করেছেন উনি। আমার দুটো পাই খারাপ, দুটোই। আজ স্যারের জন্য নিজের পায়ে দাঁড়াতে পেরেছে ও, তাই আপনাকে অনেক ধন্যবাদ স্যার। স্যারের মতন আর 10টা লোক যদি আমাদের ভারতে থাকে, তাহলে আর আমাদের এই দেশে কোনো সমস্যাই থাকবে না। মনুষ্যত্বের ধর্ম পালন করেছে, জানতে চাইলে বলেছে এটা নিজের কর্ম। উনি যেটা করছেন খুব ভালো কাজ করছেন, লোকেদের সঙ্গে দেখা করছেন, ধর্ম করছেন উনি। রিল হিরো থেকে রিয়েল হিরোর যাত্রা। স্যার আমার জন্য নতুন পায়ের ব্যবস্থা করে দিয়েছেন, কাজ করতে পারছি ওনার জন্য, উনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে মুখে আমার হাসিটা দেখছেন, এত খুশি আমি এই সব কিছু আপনার জন্য স্যার। উনি সব দিক থেকেই সক্ষম, উনি সব চরিত্রেই পারদর্শী। সোনু সুদ। তো বন্ধুরা, স্বাগত জানান আমাদের মধ্যে একজন ইয়াং, মোটিভেটিং, ইন্সপায়ারিং ব্যক্তিত্বকে। থ্যাংক ইউ। স্বাগত। আরে স্যার, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ। এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রমাণ করেছেন আর দেবতার রূপে সোনু সুদ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আপনাকে স্বাগত জানাই সুভাষচন্দ্র সুদ। থ্যাংক ইউ। সোনু, আজ আমাদের এখানে যত মানুষ আছেন তারা সবাই এটা ভালো করেই জানেন যে আপনি দেশের জন্য কি করেছেন, মানুষের জন্য কি করেছেন, এখনো করে চলেছেন, অনবরত করছেন। এর বদলে এই সমাজ আপনাকে ভগবান বা দেবতার রূপে স্থান দিয়েছে।
আমার কাছে একটা নিউজের ক্লিপিং আছে, একবার দেখে নেওয়া যাক। కనులార నిన్ను చూడ మనసున్నది కనులార నిన్ను చూడ మనసున్నది ইন্ডিয়াতে একজনই ভগবান আছেন আর তিনি সোনু সুদ। মন্দিরে গিয়ে আমরা যে মানে যতটা আনন্দ পাই, স্যারের স্ট্যাচু বানিয়ে তার থেকে বেশি আনন্দ পাচ্ছি। నీ ఒడిలో నా నిధి కొమ్ము పడనీయకు তো দেখলেন আপনি, মানুষ আপনাকে ভগবান বা দেবতা জ্ঞানে আপনাকে পুজো করা শুরু করে দিয়েছেন। এটা শুনে আপনার কেমন অনুভব হয় সোনু? স্যার, খুবই অস্বস্তিকর হয় আমার পক্ষে। আমার সেটা মনে হয় না যে আমি এটা ডিজার্ভ করি, কিন্তু আমার মনে হয় ঈশ্বরের কৃপা। আমার মা ছিলেন অধ্যাপিকা। আমি পাঞ্জাবে একটা ছোট গ্রাম আছে মোগা, সেখান থেকে নাগপুর থেকে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করি, আর অ্যাক্টর হওয়ার জন্য মুম্বাই এসেছিলাম। কিছুই জানতাম না এখানকার, কাউকে চিনতামও না। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপারে মা আমাকে একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে সোনু, তুই তোর জীবনের দোয়াতে আশীর্বাদের কালি ভরে দে, তারপরে দেখবি তোর নাম পাতায় নয় আকাশে লেখা থাকবে। বাহ 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 বাহ। তো আমার কি মনে হয় জানেন, আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট দুটো শব্দ, সেটা হলো আশা আর চেষ্টা। যদি আমার প্রতি কারোর আশা না থাকে, আর যদি আমরা এখানে কারোর জন্য কোনো চেষ্টা না করতে পারি, তাহলে আমাদের জীবনটাই বৃথা। এটা আমার মনে হয়। চেষ্টা সবসময় করা উচিত স্যার, আর প্রত্যেক দিন আমি সেটাই করার চেষ্টা করি। আচ্ছা দেখুন সোনু, এই করোনার সময় আপনি যা করেছেন গোটা দুনিয়া তা দেখেছে, আমরাও দেখেছি। আপনি রোগীদের মাঝে চলে যাচ্ছিলেন, সব জায়গায় চলে যাচ্ছিলেন। ওই সময় আপনার কখনো এটা মনে হয়নি যে আমি কি করছি, কাল যদি আমারও হঠাৎ এই করোনা হয়ে যায় তখন কি করব? তখন আপনার কি মনে হচ্ছিল যে আপনি শুধুমাত্র একটা মাধ্যম, নাকি এটার পেছনে অন্য কোনো প্রেরণা ছিল? আপনার মায়ের অনুপ্রেরণা ছিল নাকি কি ছিল? স্যার, আসলে আমি যখন পাঞ্জাবে ছিলাম তখন আমার বাবার সেখানে একটা কাপড়ের দোকান ছিল। তো সেখানে আমরা প্রত্যেক বৃহস্পতিবার লঙ্গরের ব্যবস্থা করতাম, এবং তারপরে যখন অনেকজন মানুষ জড়ো হতেন খাবার খাওয়ার জন্য, আমরা পরিবেশন করতাম বিভিন্ন রকম খাবার, এবং সামান্য খাবার পেলেই তারা খুশি হয়ে যেতেন। আমরা ছোট ছিলাম তখন, আমিও আপনিও পরিবেশন, উত্তেজিত হয়ে হ্যাঁ। দিতাম, পরিবেশন করতাম সবার সাথে। কৌতূহল হতো যে এত সামান্যতেই সবাই খুশি হচ্ছেন। আর আমার মা সারা জীবন বাচ্চাদের পড়াতেন, ফ্রিতে দিন রাত্রি পড়িয়েই যেতেন। সবাই আমরা বলতাম যে কেন এত পরিশ্রম করছো, রেস্ট নাও, সকাল সকাল উঠে কি দরকার। এই সমস্ত কথা যা হতো, এসব আমি ছোটবেলা থেকেই দেখতাম। সেগুলো এখন আমি অনুভব করতে পারি যে কিভাবে যখন আপনি কোনো অপরিচিত ব্যক্তির জীবনটা পাল্টে দেন, তার মুখে একটা হাসি ফুটিয়ে তোলেন, সেটার পরিতৃপ্তি আমার মনে হয় না যে স্যার আমি প্রায় সব ভাষাতেই প্রায় 90-100টা সিনেমা করে ফেলেছি। আর আমার সব সময় মনে হতো কোনো ফিল্মের বক্স অফিস নাম্বার বা 100 কোটি 500 কোটি সিনেমাটা ব্যবসা করবে, বড় বড় ডিরেক্টরস অ্যাক্টার্সদের সাথে কাজ করব। আর তারপর যখন সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হন, আপনি তার আশা হয়ে প্রতিনিধিত্ব করেন, তার মুখে হাসি ফুটিয়ে তোলেন, সেটা মনে হয় 1000 কোটি বক্স অফিসের থেকে অনেক বেশি দারুণ কথা মূল্যবান। বলেছেন, খুব ভালো। আপনাদের সবাইকেও এটাই বলতে চাইবো যে আমরা অপেক্ষা করে থাকি যে ফেমাস হয়ে যাই, অনেক টাকা কড়ি হোক, আমাদের কাছে অনেকগুলো কানেকশনস তৈরি হোক, তবে আমাদের জীবন পরিবর্তিত হবে। সেটা আজও করতে পারেন। আমার মনে হয় আমার বাড়ির সামনেই একদম একটা ছেলে আছে, গুড্ডু নাম ওর। ও গত 20 বছর ধরে, মানে যখন আমি মুম্বাইতে আসেনি তখন থেকে ও দুধের প্যাকেট বিক্রি করছে। ও প্রত্যেক বাড়িতে গিয়ে দুধ বিক্রি করে, মানে দরজার সামনে। আজও সেই কাজটাই করে চলেছে। আর এছাড়াও ও সমস্ত বাড়ির সব ফেলে দেওয়া জিনিসপত্রগুলো সেগুলো গিয়ে বিক্রি করে আসে আর কি। ঠিক আছে, আমার বাড়িতে ধরে নিন স্যার প্রত্যেক দিন 300-400 থেকে 500 লোক প্রত্যেক দিন আসে। যখন আমি ট্রাভেল করি, মানে এই যে যেমন আমি এখানে এসেছি, তখন ওর ডিউটি পড়ে যে আমার ওখানে একটা ফর্ম দেওয়া হয়, সেখানে আপনার নাম, মোবাইল নাম্বার, কি প্রবলেম আছে, এডুকেশন, মেডিকেল, এইসব লিখতে হয়। তারপরে তাদের ফোন করে কথা বলে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তো ওই গুড্ডুর ওপরে কিন্তু এই দায়িত্বটা আছে যে এটাই করতে হবে। ও বেচারি খুবই দরিদ্র পরিবার নিয়ে থাকে, কিন্তু গত 2.5-3 বছর ধরে ও যখন এটা করতে শুরু করলো, আশেপাশের যত বিল্ডিং ছিল যেখানে ও দুধ বিক্রি করতে যেত বা আবর্জনা তুলতো, ও এসে আমাকে বলছে, স্যার গত 20 বছরে আমাকে কেউ চা খেতেও বলেনি, আর এখন আমাকে গুড্ডু থেকে গুড্ডু স্যার বলে ডাকছে। আমার মনে হয় ও যদি এখন ওখান থেকে ভোটে দাঁড়ায় তাহলে ওই জিতে যাবে। তো এতটাই সম্মান পেয়েছে ও, কিন্তু ওর কাছে কোনো টাকা কড়ি নেই, কিন্তু একটা মাধ্যম তৈরি হয়েছে। তাই আপনারাও ওয়েট করবেন না যে কবে আপনারা করতে পারবেন।
আপনারাও আমার মনে হয় ওই গুড্ডুর মতনই একটু মাধ্যম হওয়ার চেষ্টা করুন, তাহলেই আপনি দেখবেন যে নিজে থেকে আপনার মধ্যে একটা আলাদাই শক্তি তৈরি হয়ে গেছে। যখন আপনি কোনো অন্য মানুষকে সাহায্য করবেন, লোকে আমাকে জিজ্ঞাসা করে যে সোনু আপনি কি করে এত কিছু ম্যানেজ করেন, গোটা ইন্ডিয়াতে আপনার লোকেরা কাজ করছে। সো আই উড সে আই নেভার থিঙ্ক টুয়াইস কলিং সামবডি আই ডোন্ট নো ফর সামবডি আই ডোন্ট নো। ওই যে সবসময় এটা মনে হয় না যে আমি আবার ফোন করে বলবো সাহায্যের হ্যাঁ, জন্য, মানে সংকোচ হয় একটা, কিন্তু আপনার হ্যাঁ, একটা সেরকম দ্বিধা হয় কাজ না। করে। আমার কাজ করে না, আমি এখনো ফোন করি। আমি করোনার সময় অনেক স্টেটের মুখ্যমন্ত্রীদের ফোন করেছি, যাদের আমি ব্যক্তিগতভাবে চিনিই না, নামও জানতাম না তার আগে। কিন্তু স্যার কাজ হয়েছে, মানে হয়তো তারা বিরক্ত হয়েছেন, কিন্তু ফোন করে করে কাজ কিন্তু বাহ, হয়েছে খুব স্যার। ভালো, এটাই আমি দারুণ, বিশ্বাস দারুণ, করি খুব স্যার। ভালো। কিন্তু সোনু দেখুন, এই আপনার অভিনয় নিয়ে আপনি এত ব্যস্ত থাকেন, হ্যাঁ সেটাই স্বাভাবিক। হ্যাঁ। কারণ প্রডিউসার ডাইরেক্টররা আপনার কাছ থেকে সময় চাইবেন, আপনাকে দিয়ে কাজ করাতে চান, হ্যাঁ তাতে অনেকটা সময় যায়। তারপরেও এই কাজের জন্য সময় কি করে বের করেন? স্যার, আমি অন্যের সেবার জন্য সময় বের করা অনেক মানুষেরই, মানে বলা যায় সেটা লাস্ট প্রায়োরিটি। স্যার, আসলে সবাই চান, হ্যাঁ। কিন্তু লাস্ট প্রায়োরিটি হয়ে যায়। আপনি সেটাকে আমার তো মনে হয় প্রথম প্রায়োরিটি বানিয়ে রেখেছেন। স্যার হ্যাঁ, আমি আসলে আমার এটাই বিশ্বাস যে এই যে সমাজকে কিছুটা ফিরিয়ে দেওয়া, এটা খুবই কম সময়ের জন্য। এই যে আপনাদের সঙ্গে 1 ঘন্টা কথা বলছি, আপনারা উদ্বুদ্ধ হয়ে যাবেন, আপনারাও বাড়িতে গিয়ে বলবেন আমরাও এটা করতে চাই। তারপরে আপনারা কালকে একটু ব্যস্ত হয়ে যাবেন, পরশু কারোর একটা জন্মদিন হবে, আরও ব্যস্ত হয়ে পড়বেন। তারপরে 1 সপ্তাহ 10 দিন পরে দেখবেন যে কিছু না কিছু ভাবে ওই ব্যাপারটা আপনাদের মধ্যে আর নেই, ব্যাক সিটে চলে Back গেছে। seat এ যে চলে যাত্রাটা শুরু করেছি সেটা মাঝখানে যেন থেমে না যায়, সেটারই চেষ্টা করি স্যার। খুব ভালো, খুব ভালো। আচ্ছা স্যার, একটা কথা আপনার কাছেও আমার জানার, যে আপনি তো আমার থেকেও ব্যস্ত থাকেন, আপনি কোত্থেকে এই মানে অনুপ্রেরণা বা এই শক্তিটা পান যে আপনিও মানুষের জীবন বদলে দেবেন? এই প্রেরণাটা আপনি কোথা থেকে পান স্যার? দেখুন, যেদিন জি টিভি শুরু হয়েছিল, হ্যাঁ স্যার। ওই সময় আপনিও সেটা সেই সময় দেখেছেন হয়তো, অনেকেই বলেছিলেন যে এটা তো কোনোভাবেই চলবে না, ভারতে টেলিভিশন চ্যানেল চালানোটা খুব কঠিন কাজ, আর আইনি সমস্যা এত ছিল যে সেটা বলার নয়। সে যাই হোক, শুরুটা হয়েছিল। দেখুন, সেই শুরুর সময় আজও আমাদের গোডাউনে মোটামুটি 7 কোটি চিঠি এখনো পড়ে আছে, পোস্ট কার্ড। আমরা আগলে রেখেছি সেগুলো। মানুষ সেই সময় 1992-তে ইন্টারনেটের যুগ সেই সময় শুরু হতে যাচ্ছিল, মানুষ চিঠি লিখত, আর মানুষ জি টিভির ওনারশিপ নিয়ে নিয়েছিল। আর আমি কখনো হল্যান্ড থেকে চিঠি পাচ্ছিলাম, কখনো আমেরিকা থেকে চিঠি পাচ্ছিলাম। হল্যান্ড থেকে একজন মহিলা চিঠি এলো যে স্যার, আমাকে তো ডাক্তারেরা ক্যান্সার পেশেন্ট বলে ডিক্লেয়ার করে দিয়েছিল, আর বলেছিল যে তুমি 3 মাসে মারা যাবে। কিন্তু আমি হঠাৎই একদিন টিভি সার্চ করতে গিয়ে দেখলাম জি টিভি নামে ভারতের কোনো চ্যানেল আছে। আমি যবে থেকে দেখা শুরু করেছি, আমার ক্যান্সার নির্মূল হয়ে গেছে, আরে বাবা। আমি বেঁচে আছি, এবং 2 বছর হয়ে গেছে। তো মানুষ প্রেরণা দিয়েছেন, হ্যাঁ আর চ্যানেল বড় হতে লাগলো, কোম্পানি ভালো করে চললো, অনেক উন্নতি করলো। আজও 150 কোটি মানুষ প্রত্যেক দিন জি টিভি দেখেন, হ্যাঁ, বাহ। দেশে এবং বিদেশে। আমরা বিদেশেও, এখনো অনেকে জানেন না, আমি কোনো পাবলিক প্ল্যাটফর্মে প্রথমবার বলছি যে 12টা বিদেশি ভাষাতেও জি টিভিকে দেখানো হয়। তারপর বললাম যে অনেক কিছুই তো করলাম, এটা নতুন কিছু করো। তো এই শোটা যখন শুরু হলো, এটাকেও মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন এর মাধ্যমে, দারুণ একটা অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ভবিষ্যতে এটাকে আমি একটা প্ল্যাটফর্ম হিসেবে, মানে আপনি তো অনেক বড় কাজ করছেন, আমিও ছোট একটা চেষ্টা করব নিজের মতো করে, যে সারথি বলে একটা অংশ জুড়বো, যে আমি আপনার জীবনের সারথি। যদি কোনো সমস্যা হয় আমাদের লিখে জানান, আমরা চেষ্টা করব তার সমাধান খুঁজে বের করার। দারুণ বলেছেন স্যার। স্যার, আপনার কথা শুনে আমার একটা লাইন মনে পড়ে যাচ্ছে যে ভরসা রাখ, ভরসা রাখ, একটা সময় এমন আসবে যখন ঘড়িটা অন্যের হলেও সময়টা হবে তোর। বাহ বাহ বাহ, ঘড়ি হবে অন্য কারো, ঠিক ঠিক স্যার। সময় তোমার বলবে। বাহ বাহ। হ্যাঁ স্যার, সেটাই। আসলে আমার মনে হয় যে আপনার মতো মানুষের দরকার, যারা মানুষকে ইন্সপায়ার করবে। আর আমার মনে হয় আজকে অডিয়েন্সে অনেক ইয়াংরা রয়েছে যারা আপনার কথায় উদ্বুদ্ধ হবে, আর তারা বাড়ি গিয়ে মনে রাখবে যে কিছু একটা শিখে এসেছে তারা, আর আগামী দিনে তারাও আপনার মতো কিছু একটা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, যারা তোমরা এখানে বসে শুনছো, যে ধর্মের আসল ব্যাখ্যা যেটা উনি করেছেন সেটা, নাকি অন্য কিছু?
কর্মই ধর্ম নাকি অন্য কিছু? তাই আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই যে তোমাদের কি মনে হয় যে ধর্মের প্রকৃত অর্থ কি? আমার মতে ধর্ম হলো আর কি মানে একটা ইলিউশনের মতো, মানে আপনার শেষ সম্বল, যেটার সত্যতা প্রত্যক্ষ করার পর আপনার আর কিছুর প্রয়োজন পড়ে না। মানে আপনি একটা সাপোর্ট পেয়ে যান, তারপরে আপনি আর কোনো প্রশ্ন করেন না, শুধু সেটা চোখ বন্ধ করে মেনে নেন। আচ্ছা, আমার মনে হয় স্যার, মানে ধর্ম মানে যখন হৃদয়ে করুণা জাগ্রত হয় না, তখন যেটাই মানুষ করবে সেটাই তার কাছে ধর্ম। সেই অনুভূতিতে গোটা পৃথিবীর ব্যাপারে সে ভাববে, আর তাতে তার মধ্যে যে পজিটিভিটিটা থাকে সেটা আপনা আপনি তার কাজে রিফ্লেক্ট হয়। ভীষণ ভালো বলেছো, খুব ভালো বাহ। বলেছো। করুণার মাধ্যমে মানুষ ধার্মিক রূপ আপনা থেকেই পেয়ে যায়। খুব ভালো বলেছো। স্যার স্যার আপনি একটু বলুন যে মানে আপনি এত এক্সপিরিয়েন্সড একজন, আপনার কাছে ধর্মটা আসলে কি? যখন আমরা ধর্মের কথা বলি তখন আমাদের মনে একটা নামের গুঞ্জন হয়। সাধারণভাবে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে কি উত্তর দেবে? ভগবান, কি তাই না? কিন্তু ভগবানের অর্থ আমার মতে শোনো, সেটা কিন্তু আলাদা। মানুষ সাধারণভাবে যেটা বোঝেন, আমার ধারণা কিন্তু তার থেকে আলাদা। মানে ভ দিয়ে ভূমি, মাটি, গ দিয়ে গগন, আকাশ, ব দিয়ে বায়ু, আকারে আকাশ, আর ন দিয়ে নীর। ওয়াও। মানে আমাদের প্রকৃতির যে 5টি বিষয় আছে সেগুলোই আসলে ভগবান, এমনটা আমি মনে করি। কি দারুণ কথা বললেন স্যার, দারুণ। হ্যাঁ, যদি মানুষ এটা সত্যিই বুঝতে পেরে যায় যে ভগবানের আসল অর্থ কি, আর আমাদের প্রকৃতি অনুযায়ী আমরা সবাই যদি নিজেদের কর্ম করি, তাহলে আপনার কোনো কষ্টই হবে না, চলার পথে কোনো সমস্যা হবে না, আর সমস্যা যদি আসেও খুব সহজেই সেটা মিটেও যাবে। স্যার আমার যেটা মনে হয়, মানে আমি আপনার ব্যাপারে যা রিসার্চ করেছি বা ভিডিওতে যা দেখেছি আপনার ব্যাপারে, আমি আমাদের এখানে বন্ধুরা রয়েছে তাদের সবার সঙ্গেও শেয়ার করতে চাই যে আমরা আমাদের জীবনে অনেক কিছু প্ল্যানিং করি, যে পড়াশোনা শেষ করব, তারপরে এটা করব, সেটা করব, তারপরে আমি এটা পেয়ে যাব, মানে পুরো লাইফের একটা প্ল্যানিং করে ফেলি। কিন্তু স্যার আমার জীবনে এ পর্যন্ত যা অভিজ্ঞতা, আমার মা ছিলেন অধ্যাপিকা, তাই পড়াশোনাটা আমার জন্য জরুরি ছিল। সেই সময় ডক্টর, ইঞ্জিনিয়ার যা হওয়ার ছিল, আমি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে গেছি। কিন্তু আমার ভাগ্যে লেখা ছিল যে আমি অ্যাক্টর হব, তাই আমি এই প্রফেশনে। কিন্তু তারপরে আমি দেখলাম যে সামটাইমস ইউ আর মেন্ট টু ডু সামথিং বিগার ইন লাইফ অ্যান্ড ইউ অলসো ডোন্ট নো যে আপনি এটা করতে পারেন। আমার মনে আছে এখনও যে যখন করোনার সময় এসেছিল, প্রায় 11-12 হাজার স্টুডেন্টস তারা ফরেন কান্ট্রিজে ফেঁসেছিল। যখন আমি লোকেদের সাহায্য করছিলাম তখন আমার ফোন নাম্বার সবার কাছেই ছিল, আমার কাছে অনেক মেসেজেস আসতো। তখন হঠাৎ করে একটা মেসেজ এলো যে কিরগিজস্তান বলে একটা জায়গা আছে যেখানে অনেক মেডিকেল স্টুডেন্টস আটকে পড়ে গেছে। আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসে যে ওখানে কিছু স্টুডেন্টসের মৃত্যু হয়েছে এবং বাকিরা আটকে আছে, তারা ফিরতে পারছে না। সো আমি দেখলাম কিরগিজস্তান, সেখানে আমি কোনোদিন যাইনি, কোনো কানেকশনও নেই। তারপরে আমি এখানকার কাজে আবার বিজি হয়ে গেলাম, মানে ওই ব্যাপারটা আর মাথায় ছিল না। হ্যাঁ, কিন্তু তারপর আমার একজন এমপি আছেন মধ্যপ্রদেশে আমাদের, উনি আমাকে ফোন করলেন যে সোনু, আমার ছেলেও ওখানে আটকে পড়ে আছে, তুমি প্লিজ একটু হেল্প করে দাও। আমি বললাম এমপি তো আপনি, আমি কোত্থেকে সাহায্য করব? উনি বলছেন না না, মানে তুমি একটা কিছু করতে পারবে, আমি বিশ্বাস করি। আমি তারপরে হোমওয়ার্ক শুরু করে দিলাম, আমি ফ্লাইটের পারমিশনও পেয়ে গেলাম যে আমি কিরগিজস্তানে গিয়ে সব কিছু করবো, ওদেরকে ফিরিয়ে নিয়ে আসবো সুস্থভাবে সবাইকে। তারপরে যখন কিরগিজস্তান গভর্নমেন্টের সঙ্গে আমার কথা হলো, তখন তারা বলছে না, আমরা এগুলো করতে দিতে পারবো না, কোনো পারমিশন নেই ফ্লাইট ল্যান্ডিংয়ের কিরগিজস্তানে। তো ওখানকার অ্যাম্বাসেডারের সঙ্গে আমার কথা হলো, উনিও কিন্তু সরাসরি একেবারে না করে দিলেন। তারপরে আমি না ওনাকে একটা ইমোশনাল মেল লিখলাম, যেটা একেবারে একটা নন অফিসিয়াল টাইপ মেল হয় আর কি। আমি লিখলাম আমাদের একটা সুযোগ আসছে কিছু ভালো কিছু করার, আর আমার মনে হয় আমরা সেটা করতে পারি। আর তা সত্ত্বেও আপনি না, মানে এই সমস্ত কোনো নিয়ম মানার দরকার নেই, আমি ব্যবস্থা করে দেবো ইন্ডিয়া থেকে ফ্লাইট ওখানে যাওয়ার। আপনি শুধু 2 ঘন্টার পারমিশন দিয়ে দিন, আমি স্টুডেন্টদের ওখান থেকে বের করে নিয়ে চলে আসবো, ব্যাস এটুকুই। তারপরে বলতে পারেন এটা ঈশ্বরের কৃপা যে উনি আমাকে ব্যবস্থা করে mail back ফেললেন। করলেন এবং বললেন যে ঠিক আছে 2 ঘন্টা টাইম, তার মধ্যে সবাইকে বের করতে হবে। আমি ওখান থেকে সবাইকে তুললাম, আর তারপরে 169 জন স্টুডেন্টকে নিয়ে ইন্ডিয়াতে ফেরত এলাম। এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। বাহ। আর তারপরে যখন কিরগিজস্তান থেকে ফ্লাইট উঠলো,
তারপরে কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ফিলিপিন্স, রাশিয়া, এই 6টা কান্ট্রি থেকে প্রায় 11,000 স্টুডেন্টস সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল। তারা প্রত্যেকে একটা গ্রুপ বানিয়ে ফেললো, আমাকে অ্যাড করলো, আর তারপরে পর মেসেজেস আসতে শুরু হলো। তো আমি তো দেখলাম যে মানে সবাইকে তো আমার পক্ষে বের করে আনা সম্ভব নয়, এত হাজার হাজার স্টুডেন্টস। আমি বললাম প্রত্যেকটা কান্ট্রির 1জন বা 2জন লিডার্স তৈরি করে আমাকে দিন। তখন সব কান্ট্রির লিডার্স তৈরি হলো। আর তারপরে স্যার আপনি বিশ্বাস করবেন না, মানে যে কান্ট্রিতে আমি যাইও নি ওখানে সব ফ্লাইট গেল, সব স্টুডেন্টদের বের করা হলো। কিভাবে হলো আজ পর্যন্ত আমি জানি না। আজও আপনি জানতে So, পারেননি। I খুব think ভালো, আমার খুব মনে ভালো। হয় যে ওটা আমার ধর্ম ছিল, যার জন্য আমি এইসব কিছু করতে পেরেছি। আর সেই সব মানুষ এখনো পর্যন্ত আমার সঙ্গে টাচে আছেন, যারা সেই সময় মানে আমার সেই জার্নিতে আমার সঙ্গে ছিলেন। আর সেই ধর্মের জন্যই আজও আমি কর্ম করতে আপনি পারছি। একটা অনেক বড় কথা বললেন, ধর্ম। যেটা ওই ভাই বলল যে করুণা আপনার মধ্যে জেগেছিল, তো আসলে ব্যাপারটা ঠিক কি হয় শোনো, প্রকৃতি নিজের কাজ করতে শুরু করে দেয়। যে মুহূর্তে আপনার মনে করুণা জাগ্রত হলো, প্রকৃতি কিন্তু নিজের কাজ করা শুরু করে দিল। তার নিয়ম কিন্তু বদলায় না। রাইট। আপনার মনে যদি নিঃস্বার্থ করুণা থেকে থাকে, তাহলে প্রকৃতি অবশ্যই আপনার সঙ্গে থাকবে। আর অন্যদিকে আপনি রেগে গিয়ে বলে দিলেন আমি করব না, আপনি খুব রেগে গেলেন। যখন রেগে গেলেন তখনও প্রকৃতি নিজের কাজ করছে। যেই আপনি রেগে গেলেন, আপনার ভেতরে, আপনার মনের ভেতরে আপনি দেখে থাকবেন যে আপনার মাথাটা তখন কাজ করছে না। তো প্রকৃতি সেই সময় আগে আপনাকে শাস্তি দেয় ওই কাজের জন্য, যে তুমি রাগ করেছো, তুমি সুভাষচন্দ্রের ওপর রাগ করেছো, তুমি ওর ক্ষতি করবে, সেটা পরে করবে। আগে তোমার ক্ষতি হবে, কারণ তোমার ভেতরের ভাবনা চিন্তার ক্ষমতাটাই শেষ হয়ে যাবে। যদি তুমি মনে মনে ব্যভিচার করো, তুমি খারাপ কথা ভাবো বা অন্য কাউকে ক্ষতি করার কথা ভাবো এবং তাকে ক্ষতি করার সব স্কিম বানাতে শুরু করো, তো প্রকৃতি তখন আপনাকে শাস্তি দেওয়া শুরু করে। তার নিয়মে কিন্তু কোনো বদল নেই। আইনের চোখে হয়তো আপনি কোনো চুরি করলে বা কোনো অন্যায় করলে তার ক্ষমা আপনি পেয়ে যাবেন, কিন্তু প্রকৃতির কাছে পাওয়া যায় না। আর প্রকৃতিকে অনুসরণ করাটাই হলো ধর্ম। ঠিক বলেছেন। এইটা আপনি অবশ্যই স্যার মানবেন। আপনি এইমাত্র যেটা বললেন, আমি সেই কথার সঙ্গে আরেকটা কিছু অ্যাড করতে চাই, যে আপনি যখন এটা করতে থাকেন, মানে কোনো রাগের প্রতিক্রিয়া যখন আপনি দেখান আর কি, হ্যাঁ হ্যাঁ, সো আমি যেটা বলতে চাইছি, আপনি যখন সমাজকে কিছু একটা আবার ফিরিয়ে দিতে চাইছেন, অনেক কিছু ঘটনা ঘটে। হতেই পারে যে আপনার হয়তো আপনি রেগে গেলেন যে আমি এত কাজ করছি আর সবাই শুধু শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই মাঝখানে চলে আসছে। আর অনেক সময় এমনটা হয় স্যার, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে যোধপুরের একটা কেস ছিল যেখানে শিবম নামে একজন ছেলে ছিল, যার আমরা লিভার ট্রান্সপ্লান্ট করতে চাইছিলাম। তো ছেলেটার 8 বছর বয়স ছিল, আর তার বাবা মা মাত্র ওই 1.5 লক্ষ টাকা মতো জোগাড় করতে পেরেছিলেন। আর সেটা কারোর মাধ্যমে আমার কাছে এসে পৌঁছয় যে একে বাঁচাতে হবে। তখন আমি অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদে কথা বলি। ওখানে একজন ডক্টর বিজয় বর্মা আমাকে বললেন, সোনু আমার 6.5 লক্ষ টাকা ফিজ ওই সার্জারিটার জন্য। ডক্টরের ফিজ যেটা অ্যাপোলো হসপিটাল নেয়, আমি নেব না। আর অ্যাপোলো হসপিটাল বললো আমরা মেডিসিনটা ফ্রি করে দেবো, আর তার ফলে যেটা 28 লক্ষ টাকার সার্জারি, সেটা 18 লাখ টাকায় হয়ে গেল। আমি তার বাবা মাকে বললাম আরেকটু যদি ব্যবস্থা করতে পারেন ভালো হয়। তারা আরো 2.5 লক্ষ টাকা মতো জোগাড় করলেন, ওই 3-4 লাখ টাকা মতো সাকুল্যে। তারপরে আমি সিএম এর অফিসে কথা বলে আরো 10 লক্ষ টাকার ব্যবস্থা করে দিলাম। তারপরে আমি বললাম যে ওই বাকি যা 4 লক্ষ টাকা আছে সেটা আমার তরফ থেকে দিয়ে দেবো। সার্জারি হলো, বাচ্চাটা বেঁচে গেল, তারপরে বাড়ি চলে গেল। 1 মাস বাদে যখন আমার কাছে বিল আসা শুরু হলো, তাতে দেখলাম 14 লক্ষ টাকার বিল আমার নামে লেখা আছে। আমি ভাবছি 10 লক্ষ টাকা তো সিএম অফিস থেকে এলো, তাহলে 14 লাখ আমার নামে। আমি জানতে চাইলাম আসলে ভুল করে যেটা হয়েছিল, সিএম অফিস থেকে যে 10 লাখ টাকা অ্যাপোলো হসপিটালে যাওয়ার কথা, সেটা ওই বাবা মাকে দিয়ে দেওয়া হয়েছে। তো সেটা জানার পরে আমি তাদেরকে ফোন করে বললাম যে ওই টাকাটা আপনারা হসপিটালে জমা করে দিন। তখন তারা আমাকে বলছে স্যার বাচ্চাটাকেও তো বড় করতে হবে। দেখুন, আমি বলছি আপনারা- বাচ্চা বড় করতে হবে মানে টাকাটা তোমাকে দিল, হসপিটালে টাকাটা পাঠিয়ে দাও। তখন বলে না, টাকাটা খরচা হয়ে গেছে। So, আরে ওই বাহ। যোধপুরের যে লোকটা আমাকে রেফার করেছিল সাহায্যের জন্য, সে তো হেভি রেগে গেছে, বলছে এই জন্যই সাহায্য করা উচিত নয়। আমাকে বলছে ছেড়ে দিন, এসব ঝামেলার মধ্যে রেগে পড়তে যাওয়াই হবে তো। না। আমি তখন দেখলাম এটা কিন্তু একটা টেস্টিং পয়েন্ট, হয় এখান থেকে আমরা কাজ বন্ধ করে দেবো সাহায্য করার, বা যেমনটা চলছে সেরকমই চলবে। কিন্তু স্যার তারপরে এতদিন পরেও মানে এখন তো আমি অনেক বড় বড় হসপিটালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছি। আমি তাদের থেকে কোনো ফিজ নিই না, তার বদলে ওই লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট সার্জারি নিয়ে থাকি। এখনো পর্যন্ত অনেক সার্জারি হয়ে গেছে, দারুণ ব্যাপার, আগামী দারুণ দিনেও ব্যাপার। হতেই থাকবে। খুব ভালো, খুব ভালো। তাই আমার মনে হয় স্যার আপনি যে কথাটা বললেন, এটা একটা মনে রাখার মতো কথা, যে সাহায্যের পরেও এমন কিছু ঘটনা ঘটবে যে আপনার মনে হবে না বস, আপনার মনে হবে না আর নয়, আর করবো না। কিন্তু আপনি যত সহস্র বাড়ি সাহায্য করুন না কেন, লোকে হয়তো মনে রাখবে না, কিন্তু আপনি যদি একবার না বলেন, সেটা সবাই মনে রাখবে। সো প্লিজ কিপ অন ডুইং দ্য খুব গুড। বড় কথা।
আমার এটা সম্পূর্ণ বিশ্বাস হলো যে এই ব্যক্তির কখনোই অহংকার হবে না যে কাজ এই লোকটা করছে, যেভাবে মানুষের উপকার করছে। হ্যাঁ স্যার। আর কি বলতে পারি আমি আমি আপনার জন্য ছোট্ট করে একটা ওই মানে অন্য কারোরই লেখা, সেটা আমি আপনার জন্য পড়তে চাই। একটু গাওয়ার চেষ্টা করব, যদিও ভালো গাইতে পারি না, তবুও একটু চেষ্টা করব। মত কর মায়া কো অহংকার, মত কর কায়া কো অভিমান। মানে তুমি নিজের মায়াকে নিয়ে অহংকার করো না, তোমার নিজের কায়া মানে শরীরের ওপর অহংকার করো না। মত কর মায়া কো অহংকার, মত কর কায়া কো অভিমান। कायागार से काची, कायागार से काची जैसे ओसरा मोती। মানে জল যেমন যখন শিশির হয়ে ঝরে তখন মুক্তোর মতো দেখায়, তাই না? তাই বলা হচ্ছে কি कायागार से काची जैसे ओसरा मोती। झोंका पवन का लग जाए, झपटा पवन का लग जाए, কায়া ধুল হো যাসি। কায়া ধুলো হয়ে যাবে, তাই অহংকার করো না দারুণ কখনো, বললেন কোনোদিন। স্যার, দারুণ, সুপার। তো বন্ধুরা, প্রকৃতির কথায় আবার ফিরে আসা যাক। যেমনটা বলছিলাম যে প্রকৃতি নিজের কাজ করতে থাকে, আর প্রকৃতি হলো আমার মতে আসল ধর্ম। স্যার আমার যেটা মনে হয় আসলে স্যার মানে আজকাল ধর্মের পরিভাষা একেবারেই বদলে গেছে। সোশ্যাল মিডিয়াতে এত জিনিস দেখে লোকজন, জানেনই তো, যখন আমরা অন্য কারোর জীবন বদলাতে যাই তখন কিন্তু ওপরওয়ালা আপনার জীবনটা বদলে দেন। হ্যাঁ, বদলে উনি দেন। কিন্তু তখন আপনাকে বলে দেবেন যে এইসব কিছু কিভাবে করতে হবে, আর অ্যাকচুয়ালি আপনাকে দেখিয়ে দেবে যে আপনার আসল ধর্মটা কি। তাই আমার মনে হয় নিজেকে কখনো লিমিটেড রাখা উচিত নয়। আপনি জানেন না যে আপনি কি জন্যই পৃথিবীতে এসেছেন। খুব ভালো বলেছেন। তো এখন খুব ভালো কথা আপনি বলেছেন সোনু, যে যখন কেউ পরোপকার করে তখন ধর্ম তার সহায় হয় এবং প্রকৃতিও তার পাশে থাকে। কিন্তু আরেকটু কঠিন প্রশ্ন আমার মনে হয়, যদি আপনার ইচ্ছে না করে আপনি উত্তর নাও দিতে পারেন, আর বলতে ইচ্ছে করলে নিশ্চয়ই। বলবেন। আমাদের দেশে ধর্মের যে ব্যাখ্যা, যা কিনা শাস্ত্রে লেখা আছে, আমরা পড়েছি, বেদে লেখা আছে, আমরা পড়েছি, সব জায়গায় এটাই লেখা যে ধর্ম সনাতন। সনাতন বলতে ওনারা কি বলতে চাইছেন? যবে থেকে এই সৃষ্টির শুরু হয়েছে, যবে থেকে এই পৃথিবী আগুনের গোলা থেকে ঠান্ডা হয়ে পৃথিবী তৈরি হলো, জীব জন্তু এবং আরও সব কিছু এখানে এলো, তবে থেকে ধর্মের যে ব্যাখ্যা তখন ছিল তা আজও আছে এবং আগামী হাজার লক্ষ বছর ধরেও সেটা থাকবে। যতদিন সৃষ্টি থাকবে তাকেই সনাতন ধর্ম বলা হচ্ছে। কিন্তু আসলে তো আমরা গত 100, 200, 400 বছর ধরে এই দেশে যখনই কোথাও কোনো ভুল হয়েছে, আমরা শুধুমাত্র আমরা মন্দিরে গিয়ে পূজা অর্চনা করা বা প্রার্থনা করার এই যে পদ্ধতি, তাকেই আমরা সনাতন ধর্ম বলে ধরে নিয়েছি। এটা নিয়ে কি বলতে চান আপনি? স্যার আমার তো মনে হয় স্যার আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা আছে, যে আমার মনে হয় আমরা হারিয়ে গেছি স্যার। সামাজিক মাধ্যম আছে আমাদের কাছে, অনেক কিছু সহজ করে দিয়েছে সেটা, কিন্তু আবার একদিক দিয়ে করাপ্টও করে দিচ্ছে। করাপ্ট করেছে, এমন প্রভাব বিস্তার করছে যে কেউ কিছু একটা বলে দিল ভিডিও বানিয়ে, সেটা সবার মধ্যে ঢুকে গেল, আর তারপরে মনে করছে এটাই সত্যি। তাই আমার মনে হয় আপনি যখন এই কথাটা বললেন যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যখন সৃষ্টি হয়েছিল, মানে বা আমরা যে কারণের জন্য এখানে এসেছি, হয়তো আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা বুঝতে পারছি না কি করব, কোনোভাবে বিভ্রান্ত, তাই আমরা ধর্ম থেকেও অনেক দূরে চলে যাচ্ছি। হ্যাঁ, ধর্ম থেকেও দূরে সরে যায়, হ্যাঁ, আর আর কর্ম তার ফলে থেকেও দূরে কর্মটাও সরে করতে যায়। পারছি না। তারপরে আপনি যতই মন্দির বা মসজিদে যান না কেন, আমার মনে হয় না কোনো ফল আপনি পাবেন বলে। পুজো অর্চনা করে তো আর সবটা হয় না, মানে কাজ মানুষের না করে। উপকার যদি আমরা না হ্যাঁ, করি। একদম হ্যাঁ, এটাও তো বলা হয়ে থাকে যে নরের সেবার মাধ্যমেই তো নারায়ণের সেবা হয়। এটাও লেখা আছে। 100%। আমি স্যার আমি এক্সপিরিয়েন্স করেছি, আমি বলছি আপনাকে। আমি ওই একটু ফেমাস হয়েছি আর কি সাউথের ফিল্ম করে। তাই আমার কাছে মানে আমার যে ম্যানেজার ছিল তাকে সবসময় বলতাম, আরে ভাই এত ভালো ভালো সিনেমা করছি, কিছু ব্র্যান্ডস তো আমার কাছে আসা উচিত নাকি, মানে এই যে বড় বড় লোকেদের কাছে ব্র্যান্ডরা যায় বিজ্ঞাপনের জন্য। তো সে আমাকে বলল, আসলে হ্যাঁ আমি ট্রাই করি, কিন্তু ব্র্যান্ডের লোকেরা আমাকে বলে যে আসলে ওই সোনু স্যার তো একটু নেগেটিভ রোল বেশি করে, তাই তার ইমেজটা একটু নেগেটিভ আর কি। আমি ভাবলাম ঠিক আছে, আমার সময় আসুক তখন দেখাবো। তারপরে যখন স্যার করোনা এলো, তখন
যত ব্র্যান্ডস গত 18-19 বছরের আর কি আমার কেরিয়ারে, আমি সবার এগ্রিমেন্ট সাইন করি। আরে বাহ। আমি 5 গুণ 7 গুণেও সাইন করি। আমি যদি ইলেকট্রিকের ব্র্যান্ডে সাইন করি তাহলে আমি 16-17টা গ্রামে ইলেকট্রিসিটি লাগিয়েছি। মেডিকেল ব্র্যান্ডে সাইন করে সেখানে হসপিটাল বানিয়েছি। মানে যে কোনো ব্র্যান্ডে সাইন করে, মোবাইল ফোনের ব্র্যান্ডে সাইন করে আমি অনেক মোবাইল বিতরণ করেছি, তারপর ল্যাপটপও বিতরণ করেছি। তো আমার যেটা প্রাথমিক শর্ত থাকতো যে কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তিতে যাওয়ার আগে, যে আমি এন্ডোর্স করব, তোমরা পরিবর্তে গরিবদের জন্য কি করবে সেটা বলো। গরিবদেরকে কি সেটাই দেবে? মেন। মাঝে মাঝে আমার সমস্যাও হয়েছিল, অনেক কর্পোরেট ব্র্যান্ড এসে বলেছিল না না এসব আমাদের নিয়মের মধ্যে পড়ে না, এই ওই সেই আর কি। আমি তখন বললাম ঠিক আছে পরে করবো তাহলে সাইন, দেখা যাক। তারা বলছে না আমাদের সিস্টেমে নেই। কিন্তু আমি বলছি আরে যদি আপনি না দেন, মানে আমি দিচ্ছি আমার পুরোটা, আপনি না দিলে কি করে হবে? হ্যাঁ, আপনার সমস্যাটা আমার কোথায়? ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যা ফিজ হয় আমি তো নিচ্ছি না, তার আমি পুরোটাই ছেড়ে দিতে তাহলে পারি, আপনার ফেসিলিটি কেন দিচ্ছেন না? কিন্তু তুমি ভাই দিতে চাইছো না। তারপরে ধীরে ধীরে স্যার ওই সিস্টেমটা তৈরি হলো, আর আজও যা কিছু দেখছেন সব ওই জন্যই আর কি। সবাই জানে যে আমার কাছে আসা মানে এই পরিবর্তে কিছু একটা দিতে হবে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আমি জানতে চাই যে আপনি যে এত সেবা করেছেন, তো আপনার কেন মনে হয় না যে আপনি এসব ডিজার্ভ করেন? ইয়া, হোয়াটস ইউর নেম? আরিয়া, আরিয়া শাহ। ইয়া, হাই আরিয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে বসে আছি, মানে আমার মনে হয় এটা কোনো আশীর্বাদের ফল। আমি যখন এটা করতে শুরু করেছিলাম আমি জানতাম না এটার ফলাফল কি হবে। আমার এটা ভালো লাগতো, মানুষের মুখে হাসি ফোটাতে পেরে, কষ্ট থেকে দুঃখ থেকে কোনো মানুষ যখন আবার আনন্দে ফিরতে পারতো আমার ভালো লাগতো। সেই সব বাচ্চারা যাদের সার্জারি হয়েছিল তারা এখনও আমাকে হোয়াটসঅ্যাপে তাদের ছবি পাঠায়, তারা এখন একটু বড় হয়ে গেছে। তুমি যদি আমার ফোনের হোয়াটসঅ্যাপে লিভার লেখো তাহলে অন্তত 300টা গ্রুপ খুলে যাবে। লিভার ট্রান্সপ্লান্ট 1, 2, মাইগ্রেন টিপলে মাইগ্রেন বিহার 1, মাইগ্রেন বিহার 2, মাইগ্রেন ইউপি, এরকম অনেক নাম আসতে থাকবে। তো সেই সব লোকেদের সঙ্গে যাদের সঙ্গে কখনো দেখা হয়নি বা হয়েছিল বা কখনো হয়তো আর হবে না, কিন্তু তারা যখন আমাকে মেসেজ করে তখন আমার মনে হয় যে আমি যা করেছি আমি সেটা ঠিক করেছি, আর আমি সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন যাকে ভগবান শক্তি দিয়েছেন এটা করার জন্য। স্যার, আমি জানতে চাই যে আপনি অনেক লোকের জন্য অনেক কিছু করেছেন, তো এরকম কোনো মুহূর্ত আছে যে কেউ এসে আপনাকে বলেছে যে আপনি এত কিছু করেছেন আমাদের জন্য, তাই আমরাও আপনার জন্য কিছু করতে চাই? না না, মানে আমার তো প্রত্যেক দিন এটাই মনে হয়। আমি যখনই যেখানে যাই কেউ না কেউ কিছু একটা, মানে ভালো কোনো আর্ট ওয়ার্ক বানিয়ে নিয়ে আসে, কেউ পেন্টিংস বানিয়ে নিয়ে আসে, কেউ পায়ে হেঁটে কত দূর দূরান্ত থেকে চলে আসে, সাইকেলে করে চলে আসে আমার কাছে। সো আই থিঙ্ক এই যে একটা আবেদন, সেটাও এক ধরনের একটা যোগসূত্র যেটা তৈরি হয়েছে আমাদের মধ্যে, আর সেটা আমি একা বানাইনি, শুধু আমার একার জন্য কিন্তু এটা হয়নি, সেই ব্যক্তিও এটার অংশ কোথাও না কোথাও। প্রকৃতিও সাথে সাথে এর পুরস্কার দেয়। হ্যাঁ একদম স্যার, ঠিক বলেছেন। এই যে আজকের এই যে মঞ্চটা, এটাই তো সব থেকে বড় প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা বলতে পারি যে আসল ধর্ম কি, মানুষকে সচেতন করার জন্য তো এটাই সব থেকে বড় মিডিয়াম। আর আপনিও যে এতদিন ধরে এই শোটা করে চলেছেন এসব কিছুর সঙ্গে যুক্ত, সেখানেও তো আপনি সেই মোটিভেশনের বীজটা বপন করেই চলেছেন যে কিভাবে মানুষ সৎ কাজের সঙ্গে নিজেকে সংযুক্ত করবে, ধর্ম বা কর্মের কিভাবে পালন করবে, আর আজও আপনি সেটা করে চলেছেন। মানে আমি এখনই রিয়েলাইজ করলাম এখানে কথা বলতে বলতে, বা এই যে স্টুডেন্টদের সঙ্গে আমি কথা বললাম এখানে খানিকক্ষণ আগে, যে আমাদের ডিএনএর ভেতরেই আছে ওই ধর্মটা, আমাদের হ্যাঁ, পুরো DNA সিস্টেমের ভেতরেই ঠিকই আছে সেটা। বলেছেন, আর ঠিকই কিভাবে আমরা বলেছেন, সেটাকে ঠিক। ব্যবহার করব, ইউজ করব, কিভাবে ফলো করব, কিভাবে লোকেদের কাছে পৌঁছবো সেটার মাধ্যমে, কিভাবে সেই মেসেজটা পৌঁছবো, সেটাই আমাদের ধর্ম, সেটাই কর্ম। আর আই থিঙ্ক সেটাই আপনি আজও, মানে সেটাকে আমরা প্রকাশ করব হ্যাঁ, কি হ্যাঁ, করে, সেটাই। বাইরে আনবো কি করে, রাইট। কি করে বাইরে নিয়ে আসব, এটা একটা বড় বিষয়, যে কি করে সেটাকে বাইরে নিয়ে আসব। এই ব্যক্তি ধর্মের ব্যাখ্যাকে একটা নতুন পর্যায়ে নিয়ে গেছেন। পরোপকার করা, অন্যের সেবা করা, গরিব মানুষের সেবা করা, এটাও একটা ধর্ম। তাই আমরা এনাকে দিয়েই শুরু করেছি। একটা কথা বলে সোনু, আমি এই যে সেশনটা এখানে এটাকে শেষ করতে চাইবো, যে আমি নিজে স্বয়ং এটা এক্সপিরিয়েন্স করেছি। আজকের ছেলেমেয়েরা এরা খুব বুদ্ধিমান, এদের কাছে নলেজ আছে, ইনফরমেশন এদের আঙুলের ডগায় রয়েছে। আমাদের সময় তো এত ইনফরমেশন আমরা পেতাম না, আপনাদের সময় তবুও কিছু সুবিধা ছিল, আপনি তো ইয়াং। তো আমাকে অনেকবার যে প্রশ্ন জিজ্ঞাসা করা হতো তার উত্তর জানা থাকতো না আমার। কিন্তু আজ যখন আমি এই মঞ্চে এসে দাঁড়িয়েছি, যখনই আমি কোনো প্রশ্ন শুনি, কোথা থেকে তার উত্তর যে চলে আসে সেটা আমি বুঝতে পারি না, নিজেই জানে না। আর আমি সেটা বলেও ফেলি, আর দেখা যায় সেটা ঠিকও হয়েছে। তো যেমনটা শাস্ত্রে লেখা আছে, ব্যাসপীঠে বসে থাকা ব্যক্তি যাই বলেন সেটা ঠিকই হয়, সেটাও আমি নিজের সাথে ঘটতে দেখেছি, আমি অনুভব করেছি।
কি দারুণ ব্যাপার স্যার। আপনি যখন এতগুলোই কথা বললেন তখন আমি একটা ছোট এভি প্লে করতে চাইবো স্যার, হ্যাঁ, যদি please, আপনি please. সো উই জাস্ট ওয়ান্ট টু সি ইট। Yes. হ্যাঁ, চালান। 8 বছর আগে আমি কারোর বৌমা ছিলাম, কারোর কাকি ছিলাম, কারোর বউ ছিলাম, কারোর মা ছিলাম, কিন্তু আজ আমার পরিচয় আমার নাম দিয়ে। আমি মোটিভেশন ওখান থেকে পেয়েছিলাম, আর আমার জীবনে আমার লাইফে প্রথম শো আমি ওটাই করেছিলাম। মাঝে ভেবেছিলাম যে এরকম শো আরো হওয়া উচিত, যেখানে আমরা আমাদের মহিলাদের ভাবনাগুলো লোকেদের সামনে আনতে পারি, যা কিছু ভালো করেছি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারি। ইদানিং এরকম শো আর হয়নি, কিন্তু আমার মতে এরকম শো হওয়া উচিত স্যার। এরকম শো আবার শুরু হলে খুব ভালো হয়। পরিস্থিতি কখনো নিজের হাতে থাকে না, পরিস্থিতি যেই রকম হবার সেই রকমই হবে, সেইভাবেই আমাদের বেঁচে থাকতে হবে। সমাজে আদর্শের উদাহরণ সবার সামনে রাখতে হবে, যার দ্বারা তারা অনুপ্রেরণা পাবেন, উৎসাহ পাবেন, জীবনে সঠিক পথে চলবার একটা রাস্তা দেখতে পাওয়া যাবে। এই রকম শো হবার ভীষণ দরকার আছে, যেখানে কেরিয়ার আর সুস্থ জীবনযাত্রার একটা সঠিক পথ খুঁজে পাওয়া যাবে। তো যেই আমি জিজ্ঞেস করলাম তো উনি বললেন যে চলো একাডেমি যাওয়া যাক। আমি বললাম সেটা আবার কি? উনি বললেন সেটা একটা ক্লাব যেখানে কিক বক্সিং শেখানো হয়। আমি বললাম কি আমি যাব, আরে আমি বাহ, যাব। আরে বাহ। তুমি ওটা চাবি পেয়ে গেছো। ইয়েস স্যার, আমার সামনে মানে এত বড় তালা ছিল, আর আমার হাতে যখন চাবি চলে আসলো আমি খুব খুশি ভেরি হয়েছি। গুড। যারা আমাদের মতো স্ট্রাগল করেছে তারা এই শোতে ইনভাইটেড ছিল। আমাদের খুব ভালো লেগেছে, সবার সঙ্গে অনেক কথা বলতে পেরেছি। একটা লাইফে প্রিন্সিপাল থাকা উচিত যে সে নো টু ইনজাস্টিস। যাকেই আপনারা ইনজাস্টিস ভাবেন, ক্লাসে সব সময় আমার বন্ধুরা আমাকে মাথা মোটা বলতো। আমার লাভ সেই সময় হয়েছিল যে মানুষ এই শোয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে, আমার সাথে কথা বলে, কনসাল্ট করে, তাতে আমার মরাল ওই সময় হাই হয়ে গিয়েছে। এই শোটা একটা অদ্ভুত সূচনা। আমার মনে হয় এই শোটা বন্ধ না করে কন্টিনিউ করা। আমারও সেটাই মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। খুব ভালো লেগেছে, থ্যাংক খুব ইউ ভালো ভেরি লাগলো। মাচ। এটা পড়ে বলবো আমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে নিজের ধর্মের পালন করব, আর আপনাদের মাঝখানে ধর্মের প্রকৃত অর্থ খোঁজার সব রকম চেষ্টা করব। আমি সমাজে ছড়িয়ে থাকা অন্ধবিশ্বাস, দুরাচার, কুরীতিগুলোকে নিয়ে কোনটা ঠিক আর কোনটা ভুল তা নিয়ে আলোচনা করব, যাতে এই সমাজ ভালো দিকে পরিচালিত হয়, আর যাতে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তার সব রকমের প্রচেষ্টা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।